জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক আইজি এবং সাবেক সেনা কর্মকর্তাকে। আর বাকি ৬ কর্মকর্তাকে নিয়ে আসা হয় কাশিমপুর কারাগার থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালে হাজির করানো বাকি ৬ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে আর সার্বিক কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, শুনানি আসলে শুরু হয়েছে ঠিক 11:15টার পরপরই এবং শুনানি এখনও চলছে। আপনি বলছেন শুনানি কোন পর্যায়ে আছে। এখন পর্যন্ত আমরা ভিতরে গিয়ে শুনানি শুনেছি এবং যেটি দেখেছি এখন পর্যন্ত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা সদস্য জিয়াউল হাসান সহ ৬ জনের মোটামুটি শুনানি কার্যক্রম চলেছে। এবং আমি যদি আপনাকে একেবারেই নির্দিষ্ট করে বলি তাহলে শুনানিতে কিন্তু প্রসিকিউশন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছেন সেখানে তিনি তার বক্তব্যে বলেছেন যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন গত যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের মূল সেনাপতি হিসেবে কাজ করেছেন। অর্থাৎ তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন যে জুলাই আগস্ট গণহত্যার যেসব হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেগুলো সরাসরি আবদুল্লাহ আল মামুনের নির্দেশেই করা হয়েছে এরকম অভিযোগ এনেছেন। এবং পরবর্তীতে জিয়াউল হাসানের শুনানির যে বক্তব্য সে বক্তব্যে প্রসিকিউশন বলেছেন যে জিয়াউল হাসান পরিকল্পিতভাবে এই জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে অসংখ্য গুম এবং খুনের অভিযোগ আনা হয়েছে। বক্তব্যে প্রসিকিউশন বলেছেন যে এই জিয়াউল হাসানই যে আয়নাঘর নামক যে বিষয়টি আমরা জানি যে বন্দিশালা তৈরি করে দীর্ঘদিন বিভিন্ন নিরপরাধ এবং বিভিন্ন ধরনের মানুষকে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল, সেটির অভিযোগ আনা হয়েছে যে জিয়াউল হাসান আয়নাঘরের মতো বন্দিশালা তৈরি করে এই যে গুম এবং গুম পরবর্তী খুন এসব কার্যক্রমের সাথে তার সরাসরি মদত ছিল এবং তিনি এই জিনিসটার প্রচলনটা বেশি ঘটিয়েছেন। তার বিরুদ্ধে আসলে অনেক ধরনের অভিযোগ আনা হয়েছে। একটি জিনিস বলি যে এজলাসে কিন্তু সাবেক গুলশানের যে ওসি ছিলেন মাজহারুল ইসলাম, তিনি কিন্তু এজলাসে একটু ক্রন্দনরত অবস্থায় কথা বলেছেন এবং তিনি বলেছেন তিনি আসলে কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না। তিনি নিজেই আদালতের অনুমতি নিয়ে এসব কথা বলেছেন এবং বলেছেন তিনি ছাত্রদের পক্ষে ছিলেন। তিনি কিন্তু আদালতে কান্নারত অবস্থায় কথা বলেছেন বিচারকের সামনে এবং তার চোখে পানি ছিল এবং চোখে মুখে একটি ভীতি ছিল। সব মিলিয়ে শুনানি আসলে চলছে। আপনি জানেন আজকে মোট ৮ জনকে হাজির করা হয়েছে এবং ৮ জনের বিরুদ্ধে আজকে এই যে ট্রাইব্যুনালে মামলায় অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যার মামলায় কিন্তু আজকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে এই শুনানি শুরু হয়েছে এবং এই শুনানি চলমান রয়েছে। আমরা ধারণা করছি আরও বেশ কিছুক্ষণ শুনানি চলবে এবং শুনানি শেষে নিশ্চয়ই আমরা ঠিক প্রসিকিউশনের যেরকম বক্তব্য পাবো একইভাবে আমরা আসামি পক্ষের আইনজীবীদের কথাও শুনতে পাবো। তো সব মিলে শুনানি চলছে এবং বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি নিরাপত্তার বলয়ের মাধ্যমে এই বিচার কাজের নিরাপত্তা ব্যবস্থা দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমরা জানছিলাম সেখানকার সবশেষ খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে।
দুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ভাই ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, এই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।